মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, তোমাদের সবাইকে আসপেক্ট মেডিকেল সিরিজের পক্ষ থেকে শুভেচ্ছা। আসপেক্ট মেডিকেল সিরিজ কর্তৃক আয়োজিত অনুশীলনের প্রশ্ন সলভ সিরিজের আজকের ক্লাসে আমরা উদ্ভিদ বিজ্ঞানের 2 নম্বর চ্যাপ্টার অর্থাৎ কোষ বিভাজন এই চ্যাপ্টার থেকে বিভিন্ন রাইটারের বইয়ের অনুশীলনী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলা মেডিকেল এবং ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলা ব্যাখ্যাসহ সমাধান করব। তো চলো শুরু করি। তো ফার্স্ট অফ অল দেখো, আমরা একটা পরিসংখ্যান দেখব যে আসলে এই কোষ বিভাজন চ্যাপ্টার থেকে কোন কোন টপিক থেকে মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন বোর্ড পরীক্ষায় বেশি প্রশ্ন এসে থাকে। আচ্ছা, তো সবার আগে দেখো সেটা হচ্ছে কি অ্যামাইটোসিস কোষ বিভাজন। এটা থেকে কিন্তু আমরা বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসতে দেখেছি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও কিন্তু বিশেষ করে দেখো রাজশাহী বোর্ড 2019-20 সেশনের মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2019-20 সেশনের ভর্তি পরীক্ষায় কিন্তু ভূমিকা এবং অ্যামাইটোসিস এই পার্ট থেকে প্রশ্ন ছিল। তারপরে যদি আমরা চলে আসি দেখো কোষচক্র ও ইন্টারফেস, এটাও কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আমরা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেই টপিকটা এই চ্যাপ্টারের সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের যে বিভিন্ন পর্যায়গুলো আছে, মানে হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো এই পর্যায়গুলোতে যে ধারাবাহিক ঘটনাগুলো আছে, তো এই ধারাবাহিক ঘটনাগুলা থেকে বিভিন্ন প্রশ্ন আমরা কিন্তু বোর্ড পরীক্ষায়, মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রচুর আসতে দেখি। তাহলে এই টপিকটা অবশ্যই আমাদেরকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্যায়গুলা। তারপরে যদি আমরা চলে আসি মিওসিস কোষ বিভাজন, তো এই যে মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 যেটা এবং এই প্রোফেজ 1-এর যে উপপর্যায়গুলো আছে অর্থাৎ লেপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, প্যাকাইটিন, ডায়াকাইনেসিস, তো এই পর্যায়গুলোতেও যে ধারাবাহিক ঘটনাগুলা ঘটে সেটাও কিন্তু আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য এবং বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। এবং শেষমেশ আমরা যেই টপিকটা এই চ্যাপ্টার থেকে পড়ব সেটা হচ্ছে ক্রসিং ওভার এবং এর গুরুত্ব। এটাও কিন্তু আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় আমরা কিন্তু আসতে দেখি ক্রসিং ওভার। আচ্ছা, এবার আমরা চলে আসি দেখো আজকের প্রথম প্রশ্ন, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? এই যে দেখো বিষুবীয় অঞ্চল, তো অবশ্যই মনে রাখবা এটা কিন্তু মেটাফেজ ধাপে। তোমরা নিশ্চয়ই জানো যে মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা ধাপ, যার মধ্যে একটা হচ্ছে প্রোফেজ, নাম্বার 2 যেটা মেটাফেজ, নাম্বার 3 মেটাফেজ, নাম্বার 4 অ্যানাফেজ এবং নাম্বার 5 টেলোফেজ। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ ধাপ যেটা, এইখান থেকে দেখো যে ইনফরমেশনগুলা মনে না রাখলেই নয়, তার মধ্যে একটা হচ্ছে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে বা স্পিন্ডল যন্ত্রের মাঝামাঝি জায়গাটাতে অবস্থান করবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মেটাফেজ। আচ্ছা, এছাড়া আর একটা কথা যে এই ধাপে ক্রোমোজোমগুলা সর্বাধিক খাটো এবং মোটা হবে। তো এই যে সর্বাধিক খাটো এবং মোটা হওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলে থাকি হচ্ছে সুপার কয়েলিং বা কন্ডেনসেশন। আচ্ছা, এবং এই যে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে মেটাকাইনেসিস।
মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস। তাহলে দেখো আমাদের পরীক্ষায় কিন্তু এভাবেও আসতে পারে যে মেটাকাইনেসিস কোন ধাপে ঘটে, তাহলে এই প্রশ্নেরও সঠিক উত্তর হবে কিন্তু এই যে মেটাফেজ। তাছাড়া ওই যে যেটা বললাম যে ক্রোমোজোমগুলা সর্বাধিক খাটো এবং মোটা হওয়া, অর্থাৎ হচ্ছে সুপার কয়েলিং এবং হচ্ছে কন্ডেনসেশন, এটাও কোন ধাপে ঘটে, তাহলে এই প্রশ্নেরও সঠিক উত্তর হবে মেটাফেজ। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব। কোষ বিভাজন পদ্ধতি কত প্রকার? তাহলে কোষ বিভাজন পদ্ধতি এটা হচ্ছে 3 প্রকার। নাম্বার 1, এটাকে আমরা বলে থাকি অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস বা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। এখানে দেখো এই অপর নামগুলা কিন্তু মনে রাখা খুব জরুরি। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। তারপরে নাম্বার 2 যেটা, এটা হলো মাইটোসিস। মাইটোসিস বা হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণিক কোষ বিভাজন। আর নাম্বার 3 যেটা, এটাকে আমরা বলে থাকি মিওসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন বা হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। তাহলে একটা হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, আর একটা হচ্ছে মাইটোসিস বা ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক কোষ বিভাজন, এবং নাম্বার 3 যেটা, এটা হচ্ছে মিওসিস বা হচ্ছে রিডাকশনাল ডিভিশন বা হ্রাসমূলক কোষ বিভাজন। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 3 প্রকার। আমরা নেক্সট কোশ্চেনে চলে যেতে পারি। কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএর প্রতিলিপি সৃষ্টি হয়? আচ্ছা, তাহলে আগে আমাদের একটু জানা উচিত যে কোষ চক্রটা কি জিনিস আসলে। তাহলে দেখো সেল সাইকেল, এটার মধ্যে আসলে 2টা জিনিস ইনক্লুডেড। একটাকে আমরা বলে থাকি হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেস, এবং আরেকটাকে আমরা বলে থাকি মাইটোটিক ফেস বা হচ্ছে এম ফেস। তাহলে একটা হচ্ছে ইন্টারফেস এবং আরেকটা হচ্ছে মাইটোটিক ফেস বা হচ্ছে এম ফেস। আচ্ছা, তো ইন্টারফেস যেটা, এটাই কিন্তু প্রস্তুতি পর্যায়। ইন্টারফেসটাই হচ্ছে কোষ বিভাজনের প্রস্তুতিকাল বা প্রস্তুতি পর্যায়। আর এম ফেস যেটা, এটাই হচ্ছে বিভাজনরত দশা। তো তোমরা এটা মনে রাখবা যে এই ইন্টারফেজেই কিন্তু 90 থেকে 95% সময় ব্যয় হয়, আর বাকি 5 থেকে যে 10% এটা ব্যয় হয় হচ্ছে এম ফেজে। এখন কথা হচ্ছে এই যে ইন্টারফেস, এটার আবার কিছু দেখো উপদশা আছে, যার মধ্যে একটাকে আমরা বলে থাকি গ্যাপ অন, আর একটাকে বলে থাকি এস দশা, এবং আরেকটাকে বলে থাকি গ্যাপ 2 দশা। তো এই যে এস দশা, এস মানে কি? এস মানে হচ্ছে সিনথেসিস, সংশ্লেষণ। কি সংশ্লেষণ? ডিএনএ সিনথেসিস, ডিএনএ সংশ্লেষণ। তো ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াটার নাম কি? রেপ্লিকেশন। তো তাহলে এই যে ডিএনএর রেপ্লিকেশনটা, অর্থাৎ একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ সৃষ্টি হওয়া, এটা কোন ধাপে ঘটে? এটা হচ্ছে এই যে এস যে উপদশাটা আছে এটাতে ঘটে থাকে, এস উপদশায়। এখন দেখো তুমি যদি এখানের অপশনগুলো একটু খেয়াল করো, এখানে কিন্তু এস উপদশা বলে নাই, কিন্তু এস কার মধ্যে ইনক্লুডেড? সে হচ্ছে ইন্টারফেজের মধ্যে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইন্টারফেজ। আর একটা ব্যাপার, এই যে দেখো এম ফেজ, এটার মধ্যেই আমাদের ওই যে 5টা ফেজ মাইটোসিসের, সেটা হচ্ছে অন্তর্ভুক্ত, অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং হচ্ছে টেলোফেজ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এটা হচ্ছে দেখো কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলা ভি, এল, জে ও আই এর আকার ধারণ করে, অর্থাৎ এই যে 4টা অক্ষর এদের মতো ধারণ করে। আচ্ছা, তো তাহলে দেখো এটা ঘটবে কখন? এটা হচ্ছে অ্যানাফেজ ধাপে, অর্থাৎ মেটাফেজের পরের ধাপটা। দেখো মেটাফেজ ধাপে আমরা বলছিলাম যে মেটাকাইনেসিস ঘটে, অর্থাৎ ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে থাকে বা স্পিন্ডল যন্ত্রের মাঝামাঝি জায়গায় থাকে। তো ক্রোমোজোমগুলা যখন হচ্ছে বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে চলা শুরু করে বা মেরুমুখী চলন হয়, তখন তাদের সেন্ট্রোমিয়ারটা থাকে অগ্রগামী আর বাহুদ্বয় থাকে অনুগামী। সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী থাকার কারণে ক্রোমোজোমগুলা এই যে বিভিন্ন অক্ষরের মতো শেপ নেয়,
অর্থাৎ সেটা এই যে ভি অক্ষরের মতো হতে পারে, এল এর মতো হতে পারে, জে এর মতো হতে পারে, আই এর মতো হতে পারে। আচ্ছা, আর একটা কথা, তাহলে দেখো এই যে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে গমন করতেছে বা এখানে একটা গতি প্রাপ্ত হচ্ছে, এই জন্য আমরা অ্যানাফেজের অপর নাম দিয়ে থাকি গতি পর্যায়। তাহলে এটা সবসময় মনে রাখবা যে অ্যানাফেজ এটাকে আমরা বলতে পারি গতি পর্যায়। আচ্ছা, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অ্যানাফেজ। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব। মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি নিচের কোন ইংরেজি অক্ষরের মতো দেখায়? দেখো, আমরা একটু আগেই বলতেছিলাম যে অ্যানাফেজ ধাপে যেটা হবে যে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে চলা শুরু করবে, আর মেরুর দিকে চলা যখন শুরু করবে তখন এরা এক একটা ইংরেজি অক্ষরের মতো শেপ নেবে। তো এখন কথা হচ্ছে এই যে চারটা অক্ষর অর্থাৎ ভি, এল, জে, আই, তো এই ভি অক্ষরের মতো শেপ নেবে কোনটা? যেটা হলো মেটাসেন্ট্রিক। এটা তোমরা কোষ এর গঠন এই চ্যাপ্টারেও কিন্তু পড়ছো। মেটাসেন্ট্রিকটা হচ্ছে তোমার ভি অক্ষরের মতো। আচ্ছা, এরপরে যদি আমি চলে আসি এল, এটা হলো সাবমেটাসেন্ট্রিক। তারপরে যে অক্ষরের মতো কোনটা? এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর আই অক্ষরের মতো কোনটা? এটা হচ্ছে টেলোসেন্ট্রিক। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মেটাসেন্ট্রিক, ভি অক্ষরের মতো হবে। তাহলে এই যে কোন ক্রোমোজোমগুলা কোন অক্ষরের মতো, এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুই ভাগে বিভক্ত হওয়াকে কি বলে? চমৎকার প্রশ্ন। তো মনে রাখবা, সাইটোপ্লাজমের বিভাজন এটাকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। আর একটা কথা এটাও মনে রাখবা যে নিউক্লিয়াসের বিভাজন সেটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তোমরা এটা অবশ্যই মনে রাখবা যে ক্যারিও শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিও দিয়ে কি বোঝায়? নিউক্লিয়াসকে বোঝানো হয়। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি, সাইটোকাইনেসিস। আর নিউক্লিয়াসের বিভাজন এটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আর মেটাকাইনেসিসটা কি ছিল? ক্রোমোজোমগুলার বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়া এটাকে বলা হয়ে থাকে মেটাকাইনেসিস। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কোন কোষ বিভাজনকে বিয়োজন বিভাজন বলে? তো এখানে বিয়োজন এটার একটা সিনোনিম হচ্ছে হ্রাসমূলক। তো আমরা হ্রাসমূলক বলে থাকি কাকে? এটা হচ্ছে আমরা বলে থাকি মিওসিসকে। মিওসিস কোষ বিভাজনকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। আর একটা কথা আমি আগেই বলছিলাম যে সমীকরণিক, এটা কাকে বলা হয়? এটা বলা হয় মাইটোসিসকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন, আর মিওসিসকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মিওসিস। আচ্ছা, তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে একটাকে কেন সমীকরণিক বলা হচ্ছে এবং আরেকটাকে কেন হ্রাসমূলক বলা হচ্ছে? তো এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি, যে এদের নামটা ভিন্ন হচ্ছে? তো দেখো, পার্থক্যের জায়গাটা হচ্ছে কি, যে মাইটোসিস কোষ বিভাজনের জন্য যেটা হয় যে আমরা একটা কোষ থেকে হচ্ছে দুইটা কোষ পেয়ে থাকি।
তো এখানে মাতৃকোষ যেটা সেটা ডিপ্লয়েড থাকে এবং যে অপত্য কোষগুলা বা ডটার সেল তারাও কিন্তু ডিপ্লয়েড থাকে, অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এটা কিন্তু সমান থাকতেছে। এই জন্য এই কোষ বিভাজনকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। বাট মিওসিসের ক্ষেত্রে যেটা হয় যে এখানে যে জনন মাতৃকোষটা থাকে সেটা ডিপ্লয়েড থাকে, কিন্তু মিওসিস কোষ বিভাজনে আমরা একটা কোষ থেকে 4টা কোষ পেয়ে থাকি, মানে সর্বশেষ। কিন্তু এই কোষগুলা কেমন হয়, এরা হচ্ছে হ্যাপ্লয়েড হয়। তাহলে দেখো আমরা শুরু করছি হচ্ছে ডিপ্লয়েড সেল দিয়ে, বাট শেষমেশ পেয়ে গেলাম হ্যাপ্লয়েড, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। মাতৃকোষে যে ক্রোমোজোম সংখ্যা ছিল অপত্য কোষে সেটা অর্ধেক হয়ে যাচ্ছে। এই জন্য এই কোষ বিভাজনকে বলা হবে হ্রাসমূলক বিভাজন। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব, নিচের কোন পর্যায়ে ক্রোমোজোমের টেট্রাড লক্ষ্য করা যায়? আচ্ছা দেখো, টেট্রাড এটা আমরা দেখতে পাই হচ্ছে প্যাকাইটিনে, প্যাকাইটিন, অর্থাৎ মিওসিস একের প্রোফেজ একের যে উপপর্যায়গুলো আছে, মিওসিস একের প্রোফেজ একের উপপর্যায় অর্থাৎ লেপ্টোটিন, তারপর হচ্ছে জাইগোটিন, তারপর প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই যে 5টা উপপর্যায়, এই 5টা উপপর্যায়ে কিন্তু ধারাবাহিকভাবে অনেকগুলা ঘটনা ঘটে থাকে। তো এই ঘটনাগুলোকে আমাদের কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে কি, দেখো এই যে প্যাকাইটিন, প্যাকাইটিন লিখতে দেখো একটা ট লাগে, ঠিক আছে? এই ট থেকে মনে রাখবা হচ্ছে টেট্রাড, ট থেকে কি মনে রাখবা? টেট্রাড। তারপর আসি ক, ক থেকে কি মনে রাখবা? ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার এটাও কোথায় ঘটে থাকে? এটা হচ্ছে প্যাকাইটিন উপপর্যায়ে। আবার এখান থেকে দেখো ক থেকে হচ্ছে ক্রোমাটিড আসে, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। তো এই ব্যাপারগুলোও কিন্তু প্যাকাইটিনের অন্তর্ভুক্ত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্যাকাইটিন। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব, প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোম জোড়াকে কি বলে? এই যে দেখো জোড়া, তো মনে রাখবা জোড়ার একটা সিনোনিম হচ্ছে জাইগো, জাইগো শব্দের অর্থ হচ্ছে জোড়া, ঠিক আছে? তাহলে এই যে ক্রোমোজোম জোড়া বা ক্রোমোজোম জোড় বাঁধা এটা আমরা কোন ধাপে দেখতে পাবো? এটা হচ্ছে জাইগোটিনে। আর এই যে ক্রোমোজোম জোড়া এদেরকে বলা হবে বাইভ্যালেন্ট। কি বলা হবে? বাইভ্যালেন্ট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বাইভ্যালেন্ট। এবং এটা মনে রাখবা যে বাই শব্দের অর্থও কিন্তু দুই, বাই মানেও কি দুই বা হচ্ছে জোড়া। তাহলে এই যে বাইভ্যালেন্ট এবং এই যে জোড় বাঁধার প্রক্রিয়া এটাকে আমরা বলে থাকি সিনাপসিস। তাহলে জোড় বাঁধার প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি? সিনাপসিস। তাহলে এই যে সিনাপসিস, তারপর হচ্ছে বাইভ্যালেন্ট, এগুলা কোন ধাপের ঘটনা? এটা হচ্ছে জাইগোটিনের। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব, ক্রোমোজোমের অংশের বিনিময় অর্থাৎ সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে পারস্পরিক অংশ বিনিময়, তো এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্রসিং ওভার, এবং এটার ফলে যেটা হয় বৈচিত্র্যের সৃষ্টি হয়। তাহলে সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পারস্পরিক অংশ বিনিময়ের যে প্রক্রিয়া এটাকে বলা হবে ক্রসিং ওভার। নেক্সট কোশ্চেনে চলে আসি, কোষ বিভাজন কে আবিষ্কার করেন বা কে সর্বপ্রথম এটা প্রত্যক্ষ করেন? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। তাহলে আমরা অবশ্যই ওয়াল্টার ফ্লেমিং এর নামটা ভালোভাবে মনে রাখব। এবং ইনি এটা সর্বপ্রথম কোথায় প্রত্যক্ষ করছিলেন? সামুদ্রিক স্যালামান্ডার কোষে, সামুদ্রিক স্যালামান্ডার কোষে ওয়াল্টার ফ্লেমিং এটা সর্বপ্রথম প্রত্যক্ষ করছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ফ্লেমিং। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ সংশ্লেষ ঘটে?
তাহলে ডিএনএ সংশ্লেষ মানে ডিএনএ সিনথেসিস, তাহলে ওটা অবশ্যই এস ধাপে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এস। এরপরে আসি কোষ চক্রের সংশ্লেষণ দশায় ব্যয়িত সময় কোনটা। আচ্ছা দেখো, আমি তাইলে সেল সাইকেল এটা যদি আবার একটু বলি তোমাদের, সেল সাইকেল এটার দুইটা ফেজ ছিল, একটা ইন্টারফেজ আর একটা এম ফেজ। ইন্টারফেজের মধ্যে আবার কি কি ছিল, গ্যাপ 1 এস আর হচ্ছে গ্যাপ 2। তো দেখো এদের এই আমি বলছিলাম যে ইন্টারফেজে টাইম লাগবে 90 থেকে 95%, আর এম ফেজে টাইম লাগবে 5 থেকে 10%। এখন এই যে 90 থেকে 95 এটা আবার দেখো তিনটা ভাগ হয়ে যাচ্ছে, গ্যাপ 1 এস আর একটা হচ্ছে গ্যাপ 2। তো আমাদের কোন ধাপে কত সময় লাগে দেখো, তো গ্যাপ 2 যেটা এটাতে লাগে 10 থেকে 20%, আর গ্যাপ 1 এটাতে লাগে 30 থেকে 40, আর এস দশা এখানে লাগবে 30 থেকে 50%। এটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে, 30 থেকে 50। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 30 থেকে 50%। কোষ চক্রের সংশ্লেষণ দশা অর্থাৎ হচ্ছে এস দশা, এখানে সময় লাগবে 30 থেকে 50%, 30 থেকে 50%। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে। আমি ইতোমধ্যে এটা বলে ফেলছি যে নিউক্লিয়াস বোঝাইতে আমরা ক্যারিও শব্দটা ইউজ করি, তাহলে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজন এটাকে আমরা কি বলবো, সাইটোকাইনেসিস। আর ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়া এটাকে আমরা কি বলবো, মেটাকাইনেসিস। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক্যারিওকাইনেসিস। আচ্ছা তোমাদের আরো দেখো আরো দুইটা কাইনেসিস সম্পর্কে বলে, আমাদের এই কোষ বিভাজন চ্যাপ্টারে আমরা সর্বমোট 5টা কাইনেসিস পাই, যার মধ্যে একটা ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, মেটাকাইনেসিস, আর একটা হচ্ছে ইন্টারকাইনেসিস। দেখো ইন্টার শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী, অর্থাৎ মিওসিস 1 এবং মিওসিস 2 এই দুইটার মধ্যবর্তী যে পর্যায় সেটাকে আমরা বলে থাকি ইন্টারকাইনেসিস। আর একটা হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসটা হচ্ছে প্রোফেজ 1-এর সর্বশেষ যে উপপর্যায়টা সেটা হচ্ছে ডায়াকাইনেসিস, অর্থাৎ লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে ডায়াকাইনেসিস। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব, মাইটোসিস বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। তো দেখো ক্রোমোজোমীয় নৃত্য এটা কিন্তু প্রোমেটাফেজে দেখা যায়, প্রোমেটাফেজ। এটা অবশ্যই ভালো করে মনে রাখবা যে প্রোমেটাফেজে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব, নিচের কোনটিতে ক্রোমোজোম গতিপ্রাপ্ত হয়। এটা আমি অলরেডি ব্যাখ্যা করে ফেলছি যে আমরা গতি পর্যায় এটা বলে থাকি হচ্ছে অ্যানাফেজকে। কেন এটাকে গতি পর্যায় বলে থাকে, কারণ এই ধাপে যেটা হয় ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী হয়, মানে মেরুর দিকে চলা শুরু করে, এবং মেরুর দিকে যখন চলা শুরু করে তখন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় হচ্ছে অনুগামী থাকে, এবং ক্রোমোজোমগুলাকে VLJI এই যে 4টা অক্ষরের মতো দেখায়। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ক্রোমোজোমগুলা গতিপ্রাপ্ত হবে অ্যানাফেজ ধাপে, অ্যানাফেজ। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি, কোনটিতে মিওসিস ঘটে। সবসময় মনে রাখবা মিওসিস ঘটবে জনন মাতৃকোষে, জনন মাতৃকোষে, নট জনন কোষ। এটা অবশ্যই জনন মাতৃকোষে ঘটবে, যেটা হচ্ছে ডিপ্লয়েড। এটা কিন্তু দেহকোষে ঘটবে না, এটা ঘটবে কোথায়, জনন মাতৃকোষে।
আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি, কোন উপধাপে ক্রসিং ওভার ঘটে? তাহলে এটা অবশ্যই প্যাকাইটিন। আমি বলছিলাম যে প্যাকাইটিন লিখতে ক লাগে, ক থেকে ক্রসিং ওভার। ঠিক আছে, এইভাবে পড়লে তোমার জন্য কিন্তু পড়াটা সহজ হয়ে যাবে এবং তুমি বেশি কনফিউজ হবে না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্যাকাইটিন। নেক্সট কোশ্চেনে চলে আসি, মায়োসিসের প্রোফেজ 1-এর সঠিক ক্রমপর্যায় কোনটি? তাহলে দেখো, সঠিক ক্রমপর্যায় এইভাবে মনে রাখতে পারো, লিজা। ঠিক আছে, লিজাতে কি হবে? লেপ্টোটিন, জাইগোটিন। তাহলে দেখো, তুমি একটা অপশন টেস্ট করো, জাইগোটিন ডিপ্লোটিন বাদ, লেপ্টোটিন প্যাকাইটিন বাদ, জাইগোটিন লেপ্টোটিন বাদ, লেপ্টোটিন জাইগোটিন। দেখো অ্যান্সার পেয়ে গেছি, মানে বাকি তিনটাও আমার দেখা লাগতেছে না। অপশন টেস্ট করলে আমি জাস্ট লিজা মনে রাখছি, তাতেই কিন্তু দেখো আমি পেয়ে গেছি। আর বাকিগুলা কি? প্যাকাইটিন হবে, তারপরে ডিপ্লোটিন এবং সর্বশেষ হচ্ছে ডায়াকাইনেসিস। আচ্ছা, এবার আমরা চলে আসি প্রান্তীয়করণ। তাহলে প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন, টার্মিনালাইজেশন এটা কোন ধাপে ঘটে? এটা হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিন যে উপপর্যায়টা আছে এটাতে হচ্ছে প্রান্তীয়করণ হয় ডিপ্লোটিনে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডিপ্লোটিন। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি, নিচের কোন ধাপে কায়াজমা সৃষ্টি হয়? তাহলে কায়াজমা সৃষ্টি হবে কোন ধাপে? এটা হচ্ছে প্যাকাইটিনে, মানে ক্রসিং ওভার, কায়াজমা, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, এগুলো সব হচ্ছে প্যাকাইটিনে হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্যাকাইটিন। মায়োসিসের প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপদশায় দৃশ্যমান এই যে ক্রস আকৃতির অংশ, এরকম যে ক্রস আকৃতির যে অংশ, এটাকেই আমরা অ্যাকচুয়ালি কায়াজমা বলে থাকি। আর এটা যে প্রক্রিয়ায় সৃষ্টি হয় সেটাই হচ্ছে ক্রসিং ওভার। তাহলে দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কায়াজমা। আচ্ছা, কোন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোড় বাঁধে? তাহলে জোড় বাঁধবে কোথায়? জাইগোটিনে। আর এই জোড়টাকে কি বলা হবে? বাইভ্যালেন্ট। আর এই জোড় বাঁধার প্রক্রিয়াটার নাম কি? সিনাপসিস। দেখো, এটাকে আমি এইভাবে মনে রাখতে বলি, সেটা হলো কি, জাই বাই সাই। এইভাবে কিন্তু তুমি সহজে মনে রাখতে পারো, জাই বাই সাই। জাইতে কি হবে? জাইতে হবে জাইগোটিন, বাইতে হবে বাইভ্যালেন্ট, আর সাই থেকে হচ্ছে সাইনাপসিস বা হচ্ছে সিনাপসিস। তাহলে দেখো, তুমি কিন্তু খুব সহজেই এই ঘটনাগুলা মনে রাখতে পারবা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জাইগোটিন। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে চলে আসি, বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মায়োসিসের কোন উপপর্যায়ে? তো একটু আগেই তো বললাম যে বাইভ্যালেন্ট সৃষ্টি হবে জাইগোটিনে, জাই বাই সাই, এইভাবে মনে রাখবা, জাই বাই সাই। তাহলে বাইভ্যালেন্ট সৃষ্টি হবে জাইগোটিনে। নেক্সট কোশ্চেনে চলে আসি, মাইটোসিসের কোন ধাপে
নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের পূর্ণ বিলুপ্তি ঘটে। আচ্ছা, তোমরা দেখো, যখন আমরা মাইটোসিসের বিভিন্ন পর্যায়গুলো পড়া শুরু করি, তো সবার আগে প্রোফেজটা চলে আসে। প্রোফেজ হচ্ছে আদ্য পর্যায়। তো এখন কথা হচ্ছে, দেখো যে প্রোফেজের শুরুতে আমরা যে কথাটা পড়ি যে এই ধাপে হচ্ছে জল বিয়োজন শুরু হয়, ফলে ক্রোমোজোমগুলা খাটো এবং মোটা হতে থাকে, সহজ কথায়। আচ্ছা, এবং এই ধাপের শেষে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। দেখো, কথাটা হচ্ছে বিলুপ্তি ঘটতে থাকে। যদি এরকম প্রশ্নে উল্লেখ থাকে যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে, তখন কোশ্চেনের অ্যান্সার হবে প্রোফেজ। আর যদি এটা থাকে যে বিলুপ্তি ঘটে বা পূর্ণ বিলুপ্তি ঘটে, তখন কিন্তু অ্যান্সার হবে প্রোমেটাফেজ। আচ্ছা, আর যদি এটা প্রশ্নে থাকে যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত থাকে, তাহলে এটা অবশ্যই কি মেটাফেজ হবে, কারণ প্রোমেটাফেজেই তো সম্পূর্ণ বিলুপ্তিটা ঘটে গেছে। তাহলে মেটাফেজে কি হবে, সম্পূর্ণ বিলুপ্ত থাকবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রোমেটাফেজ। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। মাইটোসিস কোথায় ঘটে না? অপশনগুলো একটু দেখো। মূল এবং কাণ্ডের অগ্রভাগে, পাতার বর্ধনশীল অংশে, প্রাণীর যকৃত কোষে। তো দেখো, এগুলা কিন্তু সব দেহকোষ, তাই না? তো এগুলাতে অবশ্যই কি মাইটোসিস হবে, দেহকোষে মাইটোসিস হয়। বাট দেখো, এটা এক্সেপশনাল, স্নায়ুকোষ। কিছু কোষ আছে যারা কখনোই বিভাজিত হয় না। এরকম কোষ কি কি আছে? এরা হচ্ছে, দেখো, পলাশ, স্থায়ীভাবে গাছে থাকে, মানে সে গাছেই বাস করে, সে গাছ থেকে আর নামে না। তাহলে পলাশে কি হয়? দেখো, পথে হচ্ছে পেশিকোষ, লতে হচ্ছে লাল রক্তকোষ, মানে আরবিসির কথা বলা হচ্ছে, রেড ব্লাড কর্পাসল। আর এটাতে হচ্ছে স্নায়ুকোষ, এটাতে কি হবে? স্নায়ুকোষ। আর এটাতে হবে স্থায়ী উদ্ভিদ কোষ, স্থায়ীভাবে গাছে, মানে হচ্ছে স্থায়ী উদ্ভিদ কোষ। তাহলে এই সমস্ত জায়গাগুলোতে মাইটোসিস কোষ বিভাজন ঘটবে না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্রাণীর স্নায়ুকোষে। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসতে পারি। জীবদেহের ক্ষতস্থান এবং ক্ষয়পূরণে অপরিহার্য কোনটি? অবশ্যই এটা মাইটোসিসের অবদান। ঠিক আছে, জীবদেহের ক্ষতস্থান এবং ক্ষয়পূরণ, এটাতে অপরিহার্য হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে? তো এটা দেখো, আমি কয়েকবার বলে ফেলছি যে নিউক্লিয়াসের বিভাজন এটা ঘটবে হচ্ছে ক্যারিওকাইনেসিসে। ক্যারিও শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। আর সাইটোপ্লাজমের বিভাজন, এটাকে আমরা বলে থাকি সাইটোকাইনেসিস। মিওসিস 1 এবং 2 এর মধ্যবর্তী পর্যায়ে, এটাকে আমরা বলে থাকি ইন্টারকাইনেসিস। তারপর হচ্ছে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়া, এটাকে আমরা বলে থাকি মেটাকাইনেসিস। আর প্রোফেজ 1-এর শেষ পর্যায়ে যেটা, সেটাকে আমরা কি বলে থাকি? ডায়াকাইনেসিস। তাহলে এই যে কাইনেসিস দিয়ে যতগুলা টার্ম আছে, সবগুলা কিন্তু তোমাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক্যারিওকাইনেসিস। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব।
দেহের বিভিন্ন স্থানে ক্যান্সার কোষের বিস্তার হওয়া এটাকে আমরা কি বলবো? তো দেখো, ক্যান্সার কোষের বিস্তার হওয়া এটাকে বলা হয় মেটাস্টাসিস। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবা যে ক্যান্সার কোষের বিস্তার হওয়া এটাকে আমরা বলে থাকবো মেটাস্টাসিস। আর এই যে এখানে লিখছে অ্যাপোপ্টোসিস, এটা হচ্ছে কি, দেখো আমরা জানি কোষের মৃত্যু দুইভাবে ঘটে থাকে। একটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, আর একটা হচ্ছে পুষ্টির অভাবে মৃত্যু। তো তাহলে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত যে মৃত্যু এটাকে অ্যাপোপ্টোসিস বলা হয়, আর পুষ্টির অভাবে বা নিউট্রিশনের অভাবে যে মৃত্যু এটাকে হচ্ছে নেক্রোসিস বলা হয়, নেক্রোসিস। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব। কোষের অনির্ধারিত মৃত্যু এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। তাহলে কোষের মৃত্যু কয়ভাবে ঘটে? দুইভাবে। যার মধ্যে একটাকে আমরা কি বলি? অ্যাপোপ্টোসিস। আর একটাকে আমরা কি বলি? নেক্রোসিস। এটা হলো জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, আর এটা হচ্ছে পুষ্টির অভাবে মৃত্যু, যেটাকে আমরা কি বলে থাকবো? নেক্রোসিস। নিচের কোনটির মিলন ক্যারিওগ্যামি? খেয়াল করো, ক্যারিও মানে কি? নিউক্লিয়াস। তো আর কিছু ভাবা লাগবে? নিউক্লিয়াসের মিলনকে বলা হচ্ছে ক্যারিওগ্যামি, আর নিউক্লিয়াসের বিভাজন এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। নেক্সট কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়া। তো এটা আমি অলরেডি কয়েকবার বলে ফেলছি যে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়া এটাকে বলা হবে মেটাকাইনেসিস। এবং এটা কোন ধাপে ঘটবে? এটা অবশ্যই মেটাফেজ ধাপে। মেটাফেজ ধাপে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মেটাকাইনেসিস। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব। উন্নত উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ নিম্নের কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? অবশ্যই মাইটোসিস প্রক্রিয়ায়। অর্থাৎ আমাদের যত দেহকোষ আছে, দেহকোষ তারা বিভাজিত হবে মাইটোসিস প্রক্রিয়ায়। আর জনন মাতৃকোষ এরা বিভাজিত হবে মিওসিস প্রক্রিয়ায়। আচ্ছা, এবার আমরা চলে আসি, দেখো পরের প্রশ্নে, নিম্নের কোন কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় বা হ্রাস পায়, কমে যায়? তাহলে কি বুঝলা তুমি? এটা অবশ্যই হ্রাসমূলক বিভাজনে। আর হ্রাসমূলক বিভাজন কোনটা? মিওসিস কোষ বিভাজন। তাহলে এটা অবশ্যই কোন কোষ বিভাজনে হবে? মিওসিস কোষ বিভাজনে। তো ভাইয়া ও আপুরা, আমরা এই প্রশ্নের মাধ্যমে আমাদের কোষ বিভাজন চ্যাপ্টার থেকে বিভিন্ন রাইটারের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার মধ্য থেকে আমরা সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা বাছাই করে তোমাদের সামনে ব্যাখ্যা সহ উপস্থাপন করলাম। তো তোমাদের সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা থাকবে, এবং তোমাদের সবার প্রতি একটা বিশেষ অনুরোধও থাকবে, তোমরা আমাদের ভিডিওগুলা তোমাদের ব্যাচমেটদের সঙ্গে, জুনিয়রদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবা, তাহলে তারাও উপকৃত হবে।
সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা।